হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 1971 সালের পরে আসা শরণার্থীদের কি ফেরত পাঠানো হবে, বা এই যে এনআরসি হলে কোন কোন সালে অবধি যারা ভারতে ঢুকেছে তারা কিন্তু তাদের নাম তুলতে পারবে। অনেকেই অনেক কমেন্ট করেন যে কত সাল থেকে কত সাল অবধি কিন্তু আপনাদের এই এনআরসিতে নাম তোলার সুযোগ দেওয়া হবে এবং বাকিদের কিন্তু ফেরত পাঠানো হবে। কোন কোন শরণার্থী রয়েছে যারা কিন্তু এই যে এনআরসিতে নাম তাদের তুলতে পারবে না, বা সুপ্রিম কোর্টের রায় কি দেওয়া হয়েছে, কি সেই ভয়ঙ্কর নাগরিকত্ব আইনের ভয়ঙ্কর রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এ টু জেড কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো যে নাগরিকত্বের ক্ষেত্রে যে নিয়ম ছিল সে নিয়মই কিন্তু বাহাল রাখলো ভারতের সুপ্রিম কোর্ট। আইনে আসাম কেন্দ্রিক যে অনুচ্ছেদটি বাতিলের দাবি করা হয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু সেটা খারিজ করে দিয়েছে। ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী দেশভাগের পর যারা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে 1948 সালের 19শে জুলাইয়ের মধ্যে ভারতে প্রবেশ করেছেন উদ্বাস্তু বা শরণার্থী হিসাবে, তারা ভারতীয় নাগরিক। আলাদা করে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। ভারতীয় নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। 1985 সালে এই আইনের সংশোধন ঘটিয়ে আসামের জন্য একটি আলাদা অনুচ্ছেদ তৈরি করা হয়, 6 ধারা নামে যা পরিচিত। এই সংশোধন বলা হয়, পূর্ব পাকিস্তান থেকে যে উদ্বাস্তু বা শরণার্থী ভারতে আসাম রাজ্যে 1971 সালের 24শে মার্চের মধ্যে প্রবেশ করেছেন তারা ভারতীয় হিসাবে গণ্য হবেন। আসাম রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের পর কেন্দ্র এবং আসাম সরকারের মধ্যে আসাম চুক্তি হয়েছিল, যেখানে সারা আসাম ছাত্র সংগঠন বা আসুর অন্যতম পার্টি ছিল। সেই চুক্তির ভিত্তিতে কিন্তু নাগরিক আইন আসাম কেন্দ্রিক এই সংশোধন করা হয়েছিল। 2012 সালে আসাম সম্মিলিত মহাসংঘ নামে একটি প্রতিষ্ঠান নাগরিকত্ব আইনের 6 ধারাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে। এই সংগঠনের পাশাপাশি আরও বেশ কিছু গোষ্ঠী এই বিষয়ে কিন্তু মামলা করেছিল আদালতে। সুপ্রিম কোর্ট 5 বিচারপতির বেঞ্চ সবকটি মামলা একত্র করে শুনানি নির্দেশ দেয় এবং 5 বিচারপতির এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এটা কিন্তু ছিলেন। আর মামলাকারীদের যদি বক্তব্য আমরা দেখি, আসাম সম্মিলিত মহাসংঘের দাবি ছিল 1985 সালে সংশোধনের যে 6 অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে শুধুমাত্র আসাম রাজ্যের জন্য, তা অসাংবিধানিক। তাদের অভিযোগ অনুচ্ছেদটি বৈষম্যমূলক এবং বেআইনি। তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তান থেকে আসামে আসা উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কাট অফ ডেট 1971 সালের পরিবর্তে 1951 করতে হবে, কারণ ওই বছরই আসামে নাগরিকপঞ্জি বা এনআরসি হয়েছিল, যার সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। তাদের দাবি, যেহেতু বাকি দেশ পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সময়সীমা 1948, ফলে আসামের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়। এনআরসি হওয়ার কারণে তারা 1971 সালে কাট অফ ডেটের দাবি কিন্তু তুলেছিল। এবং তারপরে যদি আমরা দেখি সুপ্রিম কোর্টের রায়, 2014 সালে এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয়। প্রায় 10 বছর ধরে এই শুনানি চলেছে। এই সময়ের মধ্যেই 2014, 2015, 2016 এবং 2018 সালে এই একই বিষয়ে আরও 7টি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়। সেই মামলাগুলিকেও এই মামলার সঙ্গে যুক্ত করে প্রধান বিচারপতির নেতৃত্বে 2014 সালেই সাংবিধানিক বেঞ্চ তৈরি করে মামলাটির বিচার শুরু হয়। উল্লেখ্য, এই মামলা চলাকালীন আসামে আবার কিন্তু নাগরিকপঞ্জির নবীকরণ করা হয়। 2015 থেকে 2019 সালের মধ্যে এই কাজ চলে, যেখানে কিন্তু 19 লাখ মানুষের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ পড়ে যায়। 10 বছর ধরে শুনানি চলার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 5 বিচারপতি তাদের রায় ঘোষণা করে দেয়। 5 জনের মধ্যে এক বিচারপতি মামলাকারীদের বক্তব্যকে সমর্থন জানালেও বাকি 4 বিচারপতি পুরনো আইন বৈধ বলে ঘোষণা করেন, ফলে মামলাকারীদের দাবি খারিজ হয়ে যায়। প্রধান বিচারপতি বলেছেন, আসাম চুক্তি বা আসাম অ্যাক্টের মাধ্যমে অবৈধ অভিবাসন সমস্যার একটি রাজনৈতিক সমাধান তৈরি করার চেষ্টা হয়েছিল। ওই একই সমস্যার আইন সমাধান হলো 6 ধারাটি। জনগণের সুরক্ষা এবং মানবিক উদ্বেগের মধ্যে ভারসাম্য তৈরি করা হয়েছিল ওই ধারাটি করে। এবং আমরা যদি দেখি, মামলাকারীদের প্রশ্ন ছিল ভারত বাংলাদেশের মোট সীমান্তের 4000 কিলোমিটারও বেশি, তার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত পশ্চিমবঙ্গের। সেখানেও পূর্ব পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তু এবং শরণার্থীরা ঢুকেছে, তাহলে আসামের ক্ষেত্রে আলাদা করে এই ধারা তৈরি হবে কেন? সুপ্রিম কোর্ট বলেছে, নথি অনুযায়ী আসাম রাজ্যের আয়তনের অনুপাতে শরণার্থী অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি, সংখ্যাটি 40 লাখেরও বেশি। পশ্চিমবঙ্গের নথিভুক্ত শরণার্থীর সংখ্যা 57 লাখ, কিন্তু পশ্চিমবঙ্গের আয়তনও অনেক বড়। তারপরে যদি আমরা দেখি, এরই মধ্যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং এই একই সময়ে পাকিস্তান সেনা অপারেশন সার্চ লাইট শুরু
করে এবং সে সময় বড় অংশের মানুষ পূর্ব পাকিস্তান থেকে আসামে শরণার্থী হিসাবে কিন্তু প্রবেশ করেন। সে কারণে কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছিল 1985-তে। আসামে দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের পর এই চুক্তি এবং আইন সংশোধন হয়। ঠিক হয় আসামের ক্ষেত্রে নাগরিকত্বের কাট অফ ডেটটি 1971 সালের 25শে মার্চ করা হবে। আইনের 6 ধারাতে এই সংশোধন হয় সুপ্রিম কোর্টের চোখে, তাই এই ধারাটি বৈধ এবং যৌক্তিক। তাই এই ধারা ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মৌলিক অধিকার কিন্তু লঙ্ঘন করে না। বিচারপতি কান্তের বক্তব্য যদি আমরা দেখি, এরপর বিচারপতি কান্ত 6 ধারা নিয়ে কিন্তু সংখ্যা সংগঠিতের কিন্তু রায় পড়ে শোনান এবং তাতে বলা হয় 1965 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসামে শরণার্থী হিসাবে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব বৈধ। 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চ পর্যন্ত যারা শরণার্থী হিসাবে আসামে এসেছেন তাদের নাগরিকত্বের বৈধতা কিন্তু প্রয়োজনীয় নথি দেখাতে হবে এবং 1971 সালের 25শে মার্চের পর যারা এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব বৈধ নয়, প্রয়োজনে তাদের কিন্তু আটক করা যেতে পারে। এবং আমরা যদি দেখি 1971 সালের পরের যে শরণার্থী তাদের কি হবে, দেখুন আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের সাবেক বিচারক ধর্মানন্দ দেব ডিডব্লিউকে কিন্তু জানিয়েছে যে 1971 সালের 25শে মার্চের পর যে শরণার্থীরা আসামে ঢুকেছে তারা 6 ধারার সুযোগ পাবেন না, কিন্তু বাকি দেশের নিয়ম অনুযায়ী তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতেই পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে একথা বলা হয়নি যে যারা 71-এর পরে এসেছে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। যারা ইতিমধ্যেই বৈধভাবে সেই আবেদন জানিয়ে নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। উল্লেখ্য সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব আইনের আবার সংশোধন হয়েছে, সিএএ নামে যেটি পরিচিত। নাগরিকত্ব আইনের 6B ধারায় নতুন সংশোধন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং পার্সি শরণার্থী যদি ভারতে আসেন এবং নাগরিকত্বে আবেদন করেন তাহলে কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব চাওয়ার কাট অফ তারিখ যেটা রাখা হয়েছে সেটা 2014 সাল। গোটা ভারতেই এই আইন কিন্তু প্রযোজ্য। ফরেনার্স ট্রাইব্যুনালের আরেক সাবেক বিচারক শিশির দে কিন্তু ডিডব্লিউকে জানিয়েছে যে 1971 সালের পরে যারা শরণার্থী হিসাবে আসামে প্রবেশ করেছেন তারা কিন্তু এই আইনের সাহায্যে নতুন করে নাগরিকত্বের আবেদন জানাতেই পারেন। যারা ইতিমধ্যে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। তবে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে বসবাস করছেন তাদের সমস্যায় পড়তে হতে পারে বলে সুপ্রিম কোর্ট তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথাও কিন্তু চিন্তাভাবনা করতে পারে। এবার যদি আমরা দেখি 1971-এর পরে আসা শরণার্থীদের কি ফেরত পাঠানো হবে, দেখুন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ডিডব্লিউকে বলেছে যে 1971 সালের পর আসামে শরণার্থী হিসাবে ঢোকা মানুষদের বিষয়টি আগেও ছিল, এখনও তাই কিন্তু থাকলো। নাগরিকত্ব আইন মেনে তারা ভারতের নাগরিকত্বের আবেদন জানাতেই পারেন। নাগরিকত্ব আইনের আওতাভুক্ত হয়ে অনেকেই কিন্তু ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছেন। তবে মুসলিম জনগোষ্ঠীর যে অংশ 1971 সালের পরে ভারতে এসেছেন তাদের বৈধতার প্রশ্নটি কিন্তু থেকে গেল, যা নিয়ে গত বেশ কিছু বছর ধরে কিন্তু বিতর্কিত চলেছে। উল্লেখ্য 2019 সালে আসামে যে এনআরসি হয়েছে তাতে 19 লাখ মানুষের নাম কিন্তু পঞ্জির বাইরে। এর মধ্যে 13 লাখ হিন্দু এবং 6 লাখ মুসলিম। এই 13 লাখ হিন্দু চাইলে নাগরিকত্ব আইনের সুবিধা নিয়ে নতুন করে কিন্তু নাগরিকত্বের আবেদন জানাতে পারবে। মুসলিমদের ক্ষেত্রে যে রাজনৈতিক বিতর্ক চলছে তার কোনো সমাধান এখনো হয়নি। এ বিষয়ে বিজেপির পরিচালিত বর্তমান আসাম সরকার আগেই কিন্তু তাদের বক্তব্য জানিয়েছে যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বয়ান ছিল বাংলাদেশে এই অনুপ্রবেশকারীদের ফেরত নেবে না। বাংলাদেশ কিন্তু এই অনুপ্রবেশকারীদের ফেরত নেবে না তা ধরেই নেওয়া যায়, কিন্তু ভারতেও যেন তাদের কোনো রকম নাগরিক অধিকার দেওয়া না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে। তারপরে যদি আমরা দেখি সার্বিকভাবে বিশেষজ্ঞদের বক্তব্য, আসাম এবং গোটা ভারতের নাগরিকত্ব এবং নাগরিক পুঞ্জি নিয়ে যে বিতর্ক চলছে, সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেই রাজনৈতিক বিতর্কতে কোনো প্রভাব ফেলবে না। সুপ্রিম কোর্ট যদি পুরনো সংশোধনীয় আইনটি বাতিলের বা খারিজের সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু এই বিতর্ক তার ব্যাপক কিন্তু প্রভাব পড়তো না, বা তাদের ব্যাপক কিন্তু প্রভাব পড়তো, সেটাই কিন্তু বলছে। আর আমরা যদি দেখি যে এই যে মনে করুন 6 ধারা রয়েছে আর 6 এর একটা ধারা আর একটা 6B ধারা যেটা সিএ এর মধ্যে কিন্তু আপডেট করা হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যারা 2014 সাল অবধি কিন্তু এসেছেন শরণার্থী তারা কিন্তু অবশ্যই এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ 1971 সালের পরে আসলে যে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে তেমনটা কিন্তু না, আপনারা কিন্তু শরণার্থী হিসাবে আবেদন করতেই পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যারা বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটা কিনে করে দেবে, তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।